এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, যাদের আইডিসি পেপার পলিটিক্যাল সায়েন্স রয়েছে। তো তোমরা তো ইতিমধ্যে সবাই জানো যে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড আইডিসি পেপার সিলেবাস একই। তো যাই হোক, সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন প্রথমে ফার্স্টে আলোচনা করছি এবং কিছু অ্যান্সারও আলোচনা করব। প্রথমে ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নগুলো করলে আশা করি বিভিন্ন কলেজে কিন্তু কমন চলে আসবে। দেখো, কৌটিল্যের ধারণায় প্রশাসন বলতে কি বোঝো? তারপরে হচ্ছে উন্নয়ন ও সুশাসন কি? বাজার বলতে কি বোঝো? সিভিল সোসাইটি বা নাগরিক সমাজ বলতে কি বোঝো? সুশাসন বা সিভিল সোসাইটি কি? বাজার ও সিভিল সোসাইটি কি? পশ্চিমবঙ্গে জনপরিষেবা অধিকার আইন 2013 সম্পর্কে যা জানো লেখো। সিটিজেন চার্টার কি? সরকার বলতে কি বোঝো? সরকারের উপাদান বা বৈশিষ্ট্যগুলি লেখো। শাসন কাকে বলে? শাসনের উপাদান বা বৈশিষ্ট্যগুলি লেখো। 1991 সালে ভারতের অর্থনৈতিক উদারীকরণ নীতি সম্পর্কে যা জানো লেখো। 1990 দশক থেকে সুশীল সমাজ বা নাগরিক সমাজের ভূমিকা ভারতের উপরে ফোকাস আর কি, যেটা সেটা নিয়ে আলোচনা করো। শাসন ও আইনের সম্পর্কে বা মিথস্ক্রিয়া আলোচনা করো। নাগরিক সনদ কি? নাগরিক সনদের নীতিগুলি লেখো। নাগরিক সনদের ত্রুটিগুলি লেখো। তথ্য জানার অধিকার আইন 2005 সম্পর্কে যা জানো লেখো। নাগরিক সনদের বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতের নাগরিক সনদ বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ বা বাধা সমূহ আলোচনা করো। ভারতের নাগরিক সনদের গুরুত্ব তাৎপর্য লেখো। ই গভর্নমেন্টের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। ই গভর্নেন্সের বা বৈদ্যুতিক শাসন কাকে বলে? ই গভর্নেন্সের প্রকারভেদ বা বিভিন্ন মডেল কেস স্টাডি। এস্তোনিয়া ই গভর্নেন্সের অগ্রগামী। ভারতে ই গভর্নেন্সের জন্য বিভিন্ন উদ্যোগ সমূহ আলোচনা করো। সবুজ শাসন কি? সবুজ শাসনের বৈশিষ্ট্য আলোচনা করো। কেস স্টাডি ভুটানের সার্বিক জাতীয় সুখ। সবুজ শাসনের চ্যালেঞ্জ বা বাধা সমূহ আলোচনা করো। সবুজ শাসনের চ্যালেঞ্জ মোকাবিলায় উপায় সমূহ আলোচনা করো। সবুজ শাসন ও স্থিতিশীল উন্নয়ন সম্পর্কে আলোচনা করো। ই গভর্নেন্সের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জগুলি আলোচনা করো। কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দিলাম, ঠিক আছে? এরপরে আমি উত্তর নিয়ে আলোচনা করছি। দেখো, সুশাসন ও সিভিল সোসাইটি বলতে কি বোঝো? সিভিল সোসাইটি গণতান্ত্রিকরণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হয়, কারণ রাষ্ট্র তার নাগরিকদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করে। শুধু তাই নয়, এর পাশাপাশি সিভিল সোসাইটি এমন একটি পরিবেশ প্রদান করে যা জনসংযোগ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরো বর্ধিত করে। ডেভিড হেল তাই যথার্থই বলেছেন যে গণতন্ত্র একটি দ্বিমুখী প্রক্রিয়া, যেখানে একদিকে রাষ্ট্রীয় ক্ষমতা সংস্কার এবং অন্যদিকে নাগরিক সমাজের পুনর্গঠন। জনগণ যত বেশি রাজনৈতিকভাবে সচেতন হবে, তত বেশি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তাদের অংশগ্রহণ বাড়বে, যা সুশাসনের একটি অন্যতম দিক হিসেবে গণ্য করা হয়। তবে অংশগ্রহণ করা বলতে কেবল ভোটদান করাকে বোঝায় না। বিশ্ব ব্যাংকের মুখ্য নোবেল জয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিজের মতে অংশগ্রহণমূলক প্রক্রিয়া উন্মুক্ত কথোপকথন এবং ব্যাপকভাবে সক্রিয় নাগরিক সম্পৃক্ততা থাকতে হবে, যা তাদেরকে পারস্পরিক প্রভাবিত করবে। তবে জনগণকে এ ব্যাপারে সচেতন করে তোলার ব্যাপারে সিভিল সোসাইটি একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। শুধু তাই নয়, সরকার সুশাসন সুনিশ্চিত করেছে কিনা সেই ব্যাপারে নজর রাখতেও সিভিল সোসাইটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুতরাং সুশাসন বলতে এক ধরনের অংশগ্রহণমূলক শাসনের কথা বোঝানো হয়, যা সম্পাদিত হবে দায়িত্বশীল ও স্বচ্ছভাবে এবং যা জনগণের অধিকার ও স্বার্থকে তুলে ধরতে নৈপুণ্যতা, গ্রহণযোগ্যতা ও ঐক্যমতের নীতি মেনে চলবে। আর তবেই সমাজের কল্যাণ ও স্থিতিশীল উন্নয়নের রাজনৈতিক সদিচ্ছা প্রকাশ পাবে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে ভারত সরকারের বিভিন্ন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সারা দেশ জুড়ে যে প্রবল গণবিক্ষোভ সিভিল সোসাইটি প্রতিরোধ পরিলক্ষিত হচ্ছে, তার পেছনে সরকারের এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকেই দায়ী করা যেতে পারে, যেখানে কেবল সংসদের সংখ্যাগরিষ্ঠতাকেই হাতিয়ার করা হচ্ছে, যে কারণে প্রতি ক্ষেত্রেই সরকারকে সিভিল সোসাইটির প্রতিবাদের সম্মুখীন হতে হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো, সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় স্থায়িত্ব শাসনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। না, প্রথমত ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতৃবৃন্দ সকলেই এই স্থায়িত্ব শাসন অর্জনের জন্য লড়াই করেছেন। গান্ধীজি রামরাজ্যের কল্পনা করেছিলেন, যা ছিল ক্ষমতা বিকেন্দ্রীকরণের চরম নৈতিক দর্শন। আসলে তারা সকলেই এটা বুঝতে পেরেছিলেন যে ভারতের মতন একটি বিপুলাকার দেশে এই স্থায়িত্ব শাসনের কোনো অধিকার নেই যদি না স্থানীয়, যদি না হয়। দ্বিতীয়ত, গণতন্ত্রের মূল ভিত্তি হলো ক্ষমতা বিকেন্দ্রীকরণ। স্থায়িত্ব শাসিত প্রতিষ্ঠানগুলির ভালোভাবে কাজ করলে তবেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারবে।
সুতরাং ক্ষমতার বিকেন্দ্রীকরণ বা হস্তান্তরের পরিপ্রেক্ষিতে স্থানীয় স্থায়ত্ব শাসিত সরকারের গুরুত্ব অপরিসীম। তৃতীয়ত, কেবলমাত্র ভোটদানের অধিকারকে বা নির্বাচনের হওয়ার অধিকারকে গণতন্ত্র বলে না। গণতন্ত্র বলতে সঠিক অর্থে বোঝায় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে নাগরিকদের অংশগ্রহণ। আর এই ব্যাপারটি সুনিশ্চিত করতে গেলে অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হলো স্থানীয় স্থায়ত্বশাসিত সরকার প্রতিষ্ঠা। কেবলমাত্র এই সরকারের জনগণই প্রত্যক্ষভাবে নীতি নির্ধারণে ও তার রূপায়ণে অংশগ্রহণ করে নিতে পারবে। চতুর্থত, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা নাগরিকদের রাজনৈতিকভাবে শিক্ষিত ও সচেতন করে তোলে। ছাত্রদের কাছে যেমন প্রাথমিক বিদ্যালয়, নাগরিকদের কাছে তেমনি স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার। পঞ্চমত, স্থানীয় এই স্থায়ত্তশাসিত রাজনীতিতে অংশগ্রহণের ক্ষেত্রে জনগণের উৎসাহকে আরো বাড়িয়ে দিতে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে। এই ভূমিকার অনুপস্থিতিতে জনগণকে সরকারি কার্যক্রমের প্রতি নিরুৎসাহিত করে তোলে। ষষ্ঠত, না প্রতিটি অঞ্চলেই জনগণের এমন একটা ছোটখাটো সমস্যা থাকে যা সবসময় কেন্দ্রীয় স্তরে সমাধানের জন্য আবেদন করা শুধু হাস্যকরই নয়, তা কাম্য নয়। এর জন্য প্রয়োজনীয় স্থানীয় স্বায়ত্তশাসন জনগণের হাতে তাদের নিজেদের সমস্যা সমাধানের ক্ষমতা অর্পণ করতে হবে। শুধু তাই নয়, আমলা রাজের পরিবর্তে জনগণের রাজ প্রতিষ্ঠিত করতে গেলে স্থানীয় এই স্বায়ত্তশাসন ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ইম্পর্টেন্ট আমি কোয়েশ্চেন অর্থাৎ সাজেশন নিয়ে আলোচনা করলাম, প্লাস দুখানা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, তো চেষ্টা করব তোমাদেরকে এভাবে আমি অ্যান্সারকে প্রোভাইড করতে। ঠিক আছে, খুব ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।